নমস্কার বন্ধুরা, আমার নাম অনন্যা। আজকে আমি আমার জীবনের একটি ঘটনার কথা আপনাদের সকলের সাথে শেয়ার করব। আমি থাকতাম শ্রীরামপুরে। তো শ্রীরামপুর থেকে হাওড়া ডেলি প্যাসেঞ্জারই করতে হতো। প্রথমে কলেজ, তারপর ইউনিভার্সিটি, তারপরে চাকরি। এইভাবে ডেলি প্যাসেঞ্জারি করতে করতে ট্রেনটা আমাদের কাছে একটা বন্ধুর মতন হয়ে যেত। ট্রেন আমাদের কাছে খুব আপন। আর ঠিক আমরা জানতাম যে ওই সময়কার ট্রেনে আমরা উঠব। আমি যেমন ৮টা ১০-এর ট্রেনটাতে উঠতাম, কারণ ওই সময় উঠলে আমি ঠিক মতন টাইমে হাওড়ায় পৌঁছে আমি আমার অফিসে পৌঁছে যেতে পারতাম। আমি খুব উচ্চবিত্ত ঘরের নয়, সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে। স্বাভাবিকভাবেই বাবা মার অনেক স্বপ্ন ছিল আমাকে নিয়ে। আমার পরে আরও ৩টে ছোট ছোট ভাই বোন। তো আমারও একটা কর্তব্য ছিল, দায়িত্ব ছিল। আমি জানতাম যে আমাকে নিজের পায়ে নিজে দাঁড়াতেই হবে। তাই আমি অফিসের চাকরিটা যেই পেলাম, আমি আর না করিনি। প্রাইভেট অফিস যদিও, ছুটি হতো বেশ দেরিতে, মাঝে মাঝে তো অনেক রাত ৯টাও বেজে যেত। তাহলেও আমি চাকরিটা ছাড়িনি, আমি চাকরিটা শুরু করে দিয়েছিলাম। কারণ আমি চাকরিটা করলে আমি জানতাম আমার বাবার একটু সুবিধে হবে। তো সেই হিসেবে, কারণ আমার পরে আরও দুটো ভাই, একটা বোন, এদের পড়াশোনা রয়েছে, একটা বেশ বড় খরচা। সেই কারণে চাকরিটা করতাম। ট্রেনে চলতে চলতে টায়ার্ড হয়ে যেতাম, তাও তবু একটা ভালো লাগা যে না, আমি চাকরি করছি, এইরকম একটা ব্যাপার ছিল। এবং যখন রাত্রিবেলা বাড়ি ফিরতাম ভীষণ টায়ার্ড থাকতাম। এই রকমই একদিন খুব টায়ার্ড অবস্থায় ট্রেনে করে বাড়ি ফিরছি। সেই সময় হঠাৎ করে ট্রেনটা আমাদের থেমে গেল। লাইনে কোনো একটা গণ্ডগোল হয়েছে শুনলাম। আর ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল দাঁড়িয়ে মানে আর কতক্ষণ ট্রেনেতে থাকবো। সামনের কিছু কো প্যাসেঞ্জার বলল, না আমরা নেমে যদি একটু হাঁটি তাহলে কিন্তু চলে আসবে, শ্রীরামপুর প্রায় কাছাকাছি চলেই এসেছে, খুব দূরে আমরা নেই। কথাটা শুনে ভাবলাম তাহলে আমিও ওদের সাথে হাঁটতে শুরু করি। যখন শ্রীরামপুরের কাছাকাছি ট্রেনটা আটকে গেছে তখন এইটুকুনি হেঁটে চলেই যাই, কেন আর কতক্ষণ ট্রেনে থাকবো। এক সহযাত্রী আমার দিকে তাকিয়ে বলল, যাবেন? আমিও শ্রীরামপুরে যাব, আপনি আসতে পারেন, আপনাকে তো রোজই দেখি ট্রেনেতে করে আসেন। আমি তাকালাম, তাকিয়ে দেখলাম হ্যাঁ, চেনা চেনা তো লাগলো। প্রত্যেক দিনই প্রায় দেখি এই ভদ্রলোককেও ট্রেনেতে আমার সাথেই আসা যাওয়া করতে। তো বললাম ঠিক আছে, চলুন তাহলে যাওয়াই যাক, একসাথে হাঁটতেই শুরু করি। তখন বাজে রাত ৮টা। আমরা ট্রেন থেকে নেমে পড়লাম। বেশ আমরা কয়েকজন ছিলাম, প্রায় জনা দশেক তো হবেই। আমরা আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম। তো কিছুটা লাইনের ওপর দিয়ে ঝোপঝাড়, সেগুলোর মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে বুঝতেই পারছিলাম যে হ্যাঁ, শ্রীরামপুরটা কাছাকাছিই চলে এসেছে। হাঁটতে হাঁটতে ওই ভদ্রলোকের সাথে আলাপ হলো। তার নাম সুরজিৎ। আমাকে বললেন, আমার আসলে শ্রীরামপুরে বাড়ি নয়, আমার বাড়ি কলকাতাতে। আমি শ্রীরামপুরে আমার পিসির বাড়িতে এসেছি। তো পিসি অসুস্থ, সেই জন্য কদিন পিসির এখান থেকেই অফিসে যাতায়াত করছি। আপনাকে কদিন দেখছি একই টাইমে আপনি ট্রেনে ওঠেন সকালবেলায়। আমি বললাম, কোন পাড়াতে আপনার পিসির বাড়ি? তো উনি বললেন, মণ্ডল পাড়ায়। আমি বললাম আচ্ছা। উনি জিজ্ঞেস করলেন, আপনি কোথায় থাকেন? আমি বললাম, মণ্ডল পাড়া থেকে আর কিছুটা দূরে মাঝিপাড়ায় আমার বাড়ি। এই আর তার থেকে বেশি কিছু কথা হয়নি। তারপরে আমরা শ্রীরামপুর পৌঁছেই গেলাম প্রায়। এরপর ভদ্রলোক যাওয়ার আগে বললেন, কালকে বোধহয় দেখা হবে আবার। আমিও হাসলাম, হ্যাঁ ঠিক আছে। পরের দিন সকালবেলায় আমি যেমন আমার লোকাল ৮টা ১০ ধরেছি, দেখলাম হ্যাঁ ভদ্রলোক বসে আছেন। আমার পাশের সিটটা ফাঁকা ছিল, ভদ্রলোক নিজেই আমার পাশে এসে বসলেন, আলাপ করলেন, বললেন তার নাম সুরজিৎ। আমিও জানালাম আমার পরিচয়। কথা বলতে বলতে জানতে পারলাম আমরা দুজনে একই অফিসে চাকরি করি, শুধু আমাদের দুজনের ব্রাঞ্চ আলাদা। আমি রয়েছি হাওড়া ব্রাঞ্চে, আর ভদ্রলোক অর্থাৎ এই সুরজিৎ, ইনি আছেন ফুলবাগান ব্রাঞ্চে। স্বাভাবিকভাবে আমাদের কথাবার্তাটা আরেকটু বেড়ে গেল। একই অফিসের কলিগ যখন,
আমরা অনেককেই চিনি, অনেকেই আমাদের কমন ফ্রেন্ড, অনেকেই আমাদের পরিচিত, সকলকে নিয়েই বেশ গল্প হতে থাকলো। উনি জানালেন উনি ফুলবাগানে ব্রাঞ্চে রয়েছেন এবং উনি থাকেন মানিকতলায়, মানিকতলায় ওনার বাড়ি। এই গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। তারপরে তো যে যার অফিসে। এরপর ফেরার সময়ও দেখা হলো। তো এইভাবেই চলতে লাগলো। জিজ্ঞেস করলাম একদিন, পিসি কেমন আছে? তখন উনি বললেন যে হ্যাঁ, পিসির শরীরটা একটু ভালোর দিকে, আর কদিন থাকবো, তারপরে আর আপনার সাথে ট্রেনে আমার দেখা হবে না। আমিও হাসলাম, হ্যাঁ সেটা অবশ্যই ঠিক। পিসি অসুস্থ বলেই সুরজিৎ বাবুর সাথে ট্রেনে আমার দেখা হয়। শুধু দেখা না, আমরা নানা গল্প করি। গল্প করতে করতে 7 দিন কেটে গেছে, 15 দিন কেটে গেছে। আমরা খুব কাছের বন্ধু হয়ে উঠেছি, সেটা আমরা নিজেরাও বুঝতে পারিনি। এবং যখন 15 দিনের মাথায় সুরজিৎ বলল যে অনন্যা, আমি কিন্তু কাল থেকে আর আসবো না, ট্রেনে উঠবো না, এবারে আমার বাড়িতে যেতে হবে। যখন হঠাৎ বলল আর কাল থেকে ওর সাথে আমার দেখা হবে না, তখন কেন জানি না মনের মধ্যে কেমন করে উঠল, কীরকম মনে হলো আমি একা হয়ে গেলাম। সুরজিৎ হেসে বলছিল, অনন্যা, আরে চিন্তা করছো কেন, ফোন তো আছে, ফোনে তো গল্প করতেই পারবো আমরা। তখন আমি বললাম, হ্যাঁ হ্যাঁ ঠিকই তো। তারপরে আমাদের দেখা সাক্ষাৎটা একটু কমে গেল। যখন ব্রাঞ্চে আসতো তখন দেখা হতো। ফোনে গল্পটা আমাদের অনেক বেড়ে গেছিল এবং ফোনে গল্প করতে করতে এরকমই হলো, শনিবার দিন আমাদের হাফ ডে হতো। শনিবার দিন করে আমি আর সুরজিৎ একসাথে বেরোতাম এবং বেরিয়ে কোনো জায়গায় বসে গল্প করে একটু খাবার দাবার খেয়ে তারপরে আমি আমার মতন হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠতাম, সুরজিৎ ওর বাড়ি ফিরে যেত। আমাদের এই গল্প করা, নানা রকম বিষয় নিয়ে একটা তো ভালো লাগা, এবং সেই ভালো লাগার থেকে কখন যে ভালোবাসা তৈরি হয়েছিল তা আমি বোঝাতে পারবো না। কিন্তু আমি তো ভীষণ ভালোবেসে ফেলেছিলাম সুরজিৎকে। এতটাই ভালোবেসেছিলাম যে ঠিক ফোনটা যদি টাইমে না আসতো আমার চিন্তা হতে থাকতো যে কী হলো, ফোন করছে না কেন, ঠিক সময় বাড়ি পৌঁছেছে তো। আবার এরকম হয়েছে, আমি যদি বাড়ি পৌঁছে ফোন না করতাম কিংবা মেসেজ না করতাম, সুরজিৎ কিন্তু সাথে সাথে ফোন করতো, জিজ্ঞেস করতো, কী হলো অনন্যা, তুমি কি এখনও বাড়ি পৌঁছোওনি, কী ব্যাপার এখনও মেসেজ করনি কেন, আমার বুঝি চিন্তা হয় না। এভাবে দুজনে দুজনের প্রতি চিন্তাও করতাম, এতটা চিন্তা করতাম। একবার খুব শরীর খারাপ হয়েছিল আমার। সেই শরীর খারাপে আমি সেভাবে ফোন তুলতে পারিনি, শুধু বলেছিলাম আমার জ্বর হয়েছে। সেই কথা শুনে সুরজিৎ আমাদের বাড়ি চলে এলো শ্রীরামপুরে আমাকে দেখতে, ওষুধপত্র কিনে নিয়ে চলে এলো। বাড়িতে তো সবাই অবাক, এ কে। আমি কি বলি, বললাম অফিসের বন্ধু। সবাই একটু অন্য চোখে দেখছে, অফিসের বন্ধু বাড়িতে এসেছে ফল ওষুধপত্র কিনে, অন্যান্য বন্ধুরা কোথায়, তারা আসেনি তো। যাই হোক, এত প্রশ্নের উত্তর তখন দেওয়ার মতন শরীরের শক্তি ছিল না। শুধুমাত্র বাড়িতে বললাম, না ও আমার ভালো বন্ধু, খুব বন্ধু। সুরজিৎ দেখা করে চলে গেল। শুধু বললাম, এটা কি, কেন এসেছো, তুমি তো একবার ফোন করে আসতে পারতে। সুরজিৎ বলল, না চলে এলাম, হঠাৎ করে শুনলাম তুমি এত অসুস্থ, আহ, তোমাকে এত ভালো লাগে, এত ভালোবাসি। বলে দিল সেদিন সুরজিৎ আমাকে যে আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা শুনে একটা মেয়ে আর কি ভাবতে পারে, আর কি ভাবতে চায়। আমিও তখন ভাবতে শুরু করছি, আমিও তো তোমাকে ভীষণ ভালোবাসি। যাই হোক, এভাবেই আমাদের ভালোবাসাটা চলতে লাগলো। কেন বলছি চলতে লাগলো, কারণ আমরা সেভাবে কিন্তু ভালোবাসা নিয়ে কখনো আলোচনা করিনি। শুধু আমরা জানি দুজনে দুজনকে ভালোবাসি, এই অবধি, তার বেশি কিছু নয়। দুজনে দুজনের সাথে গল্প করতে ভালোবাসি এবং এই ফোন করা, খবর নেওয়া, কে কেমন আছে না আছে। এবং দিনে প্রত্যেক দিন কিন্তু সকালে বিকেলে দুপুরে 3 থেকে 4 বার আমাদের ফোনেতে কথা হতোই হতো। এবং মেসেজ তো সবসময় হতো, কী আছো, কী করছো, এভাবেই আমরা চলছিলাম। হঠাৎ করে
দেখলাম মেসেজগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। সুরজিৎকে মেসেজ করছি, উত্তর পাচ্ছি না। এভাবে কেটে গেছিল গোটা একটা বছর। তখন সবে ভাবছিলাম যে সুরজিৎ, এবার হয়তো আমাদের কোনো একটা কথা ভাবতে হবে। যদি আমরা কোনো পরিণতির দিকে যাই কিংবা কিছু, এরকম অনেক কিছু ভাবনা মাথায় এসেছিল। কারণ বাড়ির থেকেও বলছিল এবার বিয়ের কথা ভাবতে হবে। স্বাভাবিকভাবে একটা বয়সে সব বাবা মাই চায় মেয়ের বিয়ে হোক। যেদিন থেকে ভাবতে শুরু করলাম যে বিয়ের কথা কিংবা অন্য কিছু, এই সব কিছুই নিয়ে সুরজিতের সাথে আলোচনা করব, সেদিন থেকেই অদ্ভুতভাবে সুরজিৎ কীরকম যেন একটু আলাদা আলাদা হয়ে গেল। বলেছিলাম প্রথমে যে কী হলো, দেখো বাড়ি থেকে না বিয়ের জন্য বলছে, কি করা যায় বলো তো। এইভাবে যখন কথাগুলো বলেছি, সুরজিৎ সেই কথার কিন্তু কোনো উত্তর দেয়নি। সুরজিৎ আস্তে আস্তে দেখছি মেসেজগুলো কমিয়ে দিচ্ছে। আগে যেরকম বাড়ি না ফিরলে এই রকম একটা উদ্বেল ব্যাপার ছিল, যেরকম একটা পাগল পাগল অনেক মেসেজ একসাথে করে দিত, প্রচুর কোয়েশ্চেন মার্ক দিয়ে পাঠিয়ে দিত যে কী হলো, কোনো উত্তর নেই কেন, ফোন করে নিত, এমনকি অসুস্থতার খবর পেয়ে বাড়ি ছুটে চলে আসতো, সেটা আর সুরজিতের মধ্যে দেখতে পাচ্ছিলাম না। খুব অবাক লাগছিল। জিজ্ঞেস করছি, কী হয়েছে তোমার? কোনো একটা অসুবিধায় পড়েছো কি? কিছু কি ঝামেলায় পড়েছো? যেখানে আমি ওর এত বন্ধু, আমাকে সব কিছু গল্প করতো। সেই জন্য বারবার জিজ্ঞেস করেছি, সুরজিৎ কী হয়েছে? আমাকে বলো, কোনো যদি সমস্যায় পড়ে থাকো। কিছু হয়েছে? না কিছু হয়নি তো। সেই ক্যাজুয়াল উত্তর, না না কিচ্ছু হয়নি। আরে তুমি এরকম ভাবছো কেন? যদি বলতাম যে না ভাবছি কারণ তুমি তো আমাকে আগে এই মেসেজগুলো করেছি, উত্তর দাওনি। ও আমি না দেখিনি, জানো তো, অতটা খেয়াল করিনি তুমি মেসেজ করেছিলে। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম আজকে। এইরকম প্রত্যেক দিনই একটা না একটা অন্য রকম কথা শুনছি। আমার মনে তো কষ্ট লাগছিল, একটা অদ্ভুত যন্ত্রণায় পড়েছিলাম। বুঝতে পারছিলাম না কী করব। প্রত্যেক দিন একই কথা জিজ্ঞেস করছি যে তুমি উত্তর দিচ্ছ না কেন? আমি প্রশ্ন করছি, ফোন করছি। অনেকবার রিং হওয়ার পর হয়তো একবার ফোনটা তুলল, বলল আমি না একটু বিজি রয়েছি, পরে কথা বলবো। এইভাবে এইরকম ব্যবহার কেন? অথচ এক সপ্তাহ আগেও কত সুন্দর ব্যবহার ছিল। এক সপ্তাহে কী হলো যে এরকম পাল্টে গেল মানুষটা? বুঝে উঠতে পারছিলাম না। বান্ধবীকে জিজ্ঞেস করলাম, আমার প্রিয় বান্ধবী। সে আমাকে বলল, তুই পরিষ্কার করে বল যে বাড়িতে বিয়ের কথাবার্তা বলছে, এবারে একটা কিছু ভাবনা চিন্তা করা যাক। কিছু তো একটা ভাবতে হবে, এরকমভাবে তো চলতে পারে না। আমি তো বুঝছি এ কথাটা আমি বলবো কাকে? সেই সুরজিৎকে, যে এখন আর আমার ফোনটাই ধরতে চাইছে না, মেসেজ করে না সেভাবে। এত দূরে দূরে, এত ছাড়া ছাড়া, এরকম কেন বুঝতে পারছি না। যাই হোক, খুব একটা অদ্ভুত টানাপোড়েনের মধ্যে আমি ছিলাম। বারবার জিজ্ঞেস করে উত্তর পাওয়া যাচ্ছে না, অথচ এই মানুষটাকে আমি ভীষণ ভালোবাসি। তখন ভাবছি কাকে ভালোবাসি, এত ভালোবাসি অথচ এরকম করছে। যাই হোক, একদিন ফোন করেই সোজাসুজি জিজ্ঞেস করলাম, সুরজিৎ এমন কেন করছো? তোমাকে আমিও তো খুব ভালোবাসি, অথচ তুমি আমার প্রশ্নের কোনো উত্তর দিচ্ছ না। বুঝতে পারছো না আমার কতটা কষ্ট হচ্ছে, আমার কতটা ব্যথা লাগছে? সুরজিৎ শুনে বলল, হ্যাঁ সবই বুঝতে পারছি অনন্যা, আমি পরে কথা বলবো, এখন ঠিক কথা বলতে ইচ্ছে করছে না, বলে ফোনটা না রেখে দিল। আমার অবাক লাগলো, খুব কষ্ট হলো। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলাম, খুবই কাঁদলাম। তারপরে মনকে বোঝালাম যে কিন্তু মন যে অবুঝ, অবুঝ মন কি বোঝে? একবার অবুঝ মন যে ভালোবাসার ফাঁদে পা দিয়েছে, সে তো বুঝবে না, মন তো বুঝতে চাইছে না। যাই হোক, আমার বান্ধবীকে বললাম যে এইরকম ঘটনা ঘটেছে। আমার বান্ধবীর এক পরিচিত সুরজিতের ব্রাঞ্চে কাজ করত। বান্ধবী ওকে বলল সুরজিতের খবর নিতে। ততদিনে অনেকটা দেরি হয়ে গেছে। ওর বোধহয় আগে বলা উচিত ছিল, কিংবা আমি যদি আগে বলতাম ওকে, তাহলে হয়তো আগে খবরটা পেতাম। আমার বান্ধবী খবরটা নিল, নিয়ে আমাকে দিল। যে পরিচিতের সাথে ওই সুরজিৎ একই ব্রাঞ্চে কাজ করত, জানা গেল সুরজিৎ কিন্তু বিবাহিত ছিল। আমাকে কোনোদিনও বলেনি। মানিকতলায় ও কিন্তু ওর স্ত্রীর সাথে সংসার করছে, তার একটা মেয়ে আছে। আমি শুনে
আমার মনে হলো আমার পায়ের তলায় মাটিটা বোধহয় নেই। আমি বললাম, "কি বলছিস? ও তো কোনোদিন এই কথা বলেনি। কোনো দিনও বলেনি। মায়ের কথা বলেছে, পিসির কথা বলেছে। কখনো তো বলেনি যে ও বিবাহিত।" আমার বান্ধবী বলল, "হ্যাঁ, ও কোনোদিন বলেনি, কিন্তু এটাই সত্যি, এটাই সত্যি যে ও বিবাহিত।" আমি শুনে থমকে গিয়ে ফোন করলাম সুরজিৎকে। সুরজিৎ, তুমি বিবাহিত? তুমি তো আমায় এটা কোনোদিন বলোনি।" ফোনটা ধরে বলল, "হ্যাঁ, বলার প্রয়োজন মনে করিনি তো, আর তুমিও তো কোনোদিন জিজ্ঞেস করনি।" আমি না চমকে গেলাম, বোবা হয়ে গেলাম। ফোনের ওপাশ থেকে শুনতে পাচ্ছি সুরজিৎ বলে যাচ্ছে, "তুমি আমার বন্ধু অনন্যা, বন্ধুকে বন্ধু ভালোবাসতেই পারে, তাই আমি বলেছি। আর এই জন্যই এখন মেসেজ করা কমিয়ে দিয়েছি, কারণ আমার মনে হচ্ছিল যে তুমি একটু আমার প্রতি উইক হয়ে পড়েছো, দুর্বল হয়ে পড়েছো, আর এটা ঠিক হবে না। সেই জন্যই আমি মেসেজ করা কিংবা তোমাকে ফোন করা, তোমার খবর নেওয়া, এগুলো আমি কমিয়ে দিয়েছি।" আমি শুনলাম চুপচাপ, কোনো উত্তর করলাম না, রেখে দিলাম ফোনটা। তারপর অনেকক্ষণ কোনো কথা বলতে পারিনি, কিছু বুঝতে পারিনি। চোখ দিয়ে অবিরত চোখের জল পড়ে গেছে। বুঝতে পারলাম আমারই ভুল। আমার প্রথমে জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল যে তুমি বিবাহিত না অবিবাহিত। অবিবাহিত হলে আমি তোমাকে নিয়ে পরের কথাটা ভাবব, আর তুমি যদি বিবাহিত হও তাহলে আমি আর পরের কথা কিছু ভাবব না। এই রকম ভাবনা চিন্তা তো মাথায় আসেনি। যখন দেখছি একজন এসে পাগলের মতন ফোন করছে, মেসেজ করছে, আবার সে বাড়ি চলে আসছে, আমি কি বুঝবো তার থেকে? যাই হোক, আমার বোঝার ভুল। আমি সেদিন বুঝেছিলাম যে সম্পূর্ণটাই আমার বোঝার ভুল। এতটাই বোঝার ভুল, এই ভুলের বোঝা নিয়ে আমাকে এখন চলতে হবে। আজকে হঠাৎ করে এই ঘটনাটা কেন মনে পড়ল, সেই কথাই বলি। ট্রেনে যাচ্ছিলাম, ফিরছিলাম, মানে বাড়ি ফিরছিলাম, অর্থাৎ শ্রীরামপুর ফিরছিলাম। আমার কাছে জানলার ধারে আমি বসেছিলাম। একটি মেয়ে এসে বলল, "আন্টি, একটু সরবে, আমি বসবো, জানলা দেখব।" সরে গেলাম। বাচ্চাটি বসল। পেছন দিক থেকে চেনা কণ্ঠস্বর শুনতে পেলাম, "মামুনি, ভালো করে বস, ঠিকঠাক বসেছিস তো?" তাকিয়ে দেখলাম সুরজিৎ বসে আছে। আমার দিকে চেয়ে একটু হাতটা নাড়ল। আমার হাতটা উঠল না। পাশে সুরজিতের স্ত্রী বসেছিল। আমি তাকিয়ে জানলার দিকে তাকালাম। মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা। সেই কথা আবার নতুন করে মনে পড়ে গেল। কিছুটা ভুলেছিলাম, কিন্তু এটাও ঠিক, ব্যথা, যে হৃদয়ে যে ব্যথা লাগে তা কিন্তু সহজে ভোলা যায় না। হয়তো সময়ের জন্য কিছুটা আমরা ভুলে থাকি, হয়তো সেটা ঘুমিয়ে থাকে, হঠাৎ করে আজকে আবার জেগে উঠল, বুকের পাশটা টানটান করে উঠল। মনে পড়ল সেই সুরজিতের কথা। আর তাকাতে ইচ্ছে করল না দ্বিতীয়বার। আমি দ্বিতীয়বার তাকাইনি। আমার স্টেশন আসার সাথে সাথে নেমে পড়লাম। আমি আজও বুঝতে পারিনি, আমি তো কোনো দোষ করিনি। তুমি বিবাহিত হওয়া সত্ত্বেও আমার সাথে কেন প্রিয় বন্ধুর, অত গভীর বন্ধুর বন্ধু বন্ধু খেলা খেলে চলেছিলে, এবং কিছুদিন সেই খেলা খেলে তোমার আর ভালো লাগেনি। তারপরে তুমি আমাকে ছেড়ে অন্যদিকে চলে গেলে। তোমার স্ত্রী জানে না যে তুমি কি। আজকে যদি তোমার স্ত্রী জানতো তাহলে সত্যি তার খুব খারাপ লাগতো। তাই এটা মনে হলো যে এরকম কত পরিবার আছে, যেসব পরিবারের স্ত্রীরা কিন্তু স্বামীদের অন্ধভাবে বিশ্বাস করে। তারা জানে না তাদের স্বামীরা কখন কোন বান্ধবীর সাথে বন্ধু বন্ধু খেলা খেলছে আর কখন তারা খেলছে না। যতক্ষণ না জানে ততক্ষণই ভালো, ততক্ষণই স্বামী মতন ভালো আর কেউ হয় না। কিন্তু জানলে সম্পর্কটা ভীষণভাবে তিক্ততায় পরিণত হয়ে যায়। বন্ধুরা, কেমন লাগলো আমার জীবনের এই ঘটনা শুনে অবশ্যই কমেন্ট করো। আর তোমাদের নিজেদের
কোনো ঘটনা থাকলে অবশ্যই শেয়ার করো।